আমি পিয়ালি। তো আজ আমি আলোচনা করব এই দুটি দেশ পত্রিকা নিয়ে। একটি যেটা 17ই ডিসেম্বর 2025-এ বেরিয়েছে, আরেকটি হচ্ছে 17ই আগস্ট 2024-এর। তো এই দুটো দেশ পত্রিকা নিয়ে আজকের আলোচনা আমার। তো চলো শুরু করা যাক। এই ছিল 17ই আগস্ট 2024-এর দেশ পত্রিকার কভার পেজ। সম্পাদকীয়তে আছে সময়ের দর্পণে ইতিহাসের রূপরেখা। এখানে বুদ্ধদেব ভট্টাচার্যের যে পুনরায় মূল্যায়নের যে একটা কথা উঠেছিল সেইটা নিয়েই লেখা হয়েছে, যে আর্থসামাজিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে বুদ্ধবাবু নিশ্চিতভাবে অগ্রগণ্য। দুটি পূর্ণ মেয়াদের মুখ্যমন্ত্রী, সৎ মানুষ, সরল এবং অনাড়ম্বর জীবনযাপন, সিম্পল লিভিং, হাই থিঙ্কিংয়ের এক আদর্শ উপমা তিনি। পরিচ্ছন্ন ভাবমূর্তি, সার্বিক অর্থে যথার্থ সংস্কৃতি মনস্ক, কিন্তু তার সম্পর্কে রচিত ইতিহাসের প্রথম পৃষ্ঠার সূচনাটা সম্ভবত হবে এইরকম: হি ওয়াজ আ রাইট ম্যান ইন রং টাইম। খুব কাছাকাছি রকমের তর্জমার এর অর্থ যোগ্য মানুষ, কিন্তু তার কাজের সময়, পরিধি এবং ধারাটা ছিল ভ্রান্ত। তিনি ছিলেন শিল্পায়নের এক মুখ্য প্রবক্তা। অতীতের মারমুখী ট্রেড ইউনিয়ন যে শ্রমিকের ন্যায্য অধিকার অর্জনের পরিবর্তে শ্রমিককে অনাহারের দিকে ঠেলে দিয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে তিনি ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। সেজন্য তিনি পার্টির অভ্যন্তরে কট্টরপন্থী তাত্ত্বিক মার্ক্সবাদীদের বিরাগভাজনও হন। তবে তিনি যে পথে বেসরকারি শিল্পোদ্যোগকে রাজ্যে প্রতিষ্ঠিত করতে গেছিলেন অথবা তার সরকারের শিল্পনীতি রূপায়ণ করতে গেছিলেন, তাতে ভুল ছিল। সেই সঙ্গে তার ব্যক্তিত্বের সঙ্গে মিশে থাকা এক অহমিকা বোধ, যার জেরে তিনি প্রায়শই তার বিরোধীদের সংখ্যাতত্ত্বের বিচারে ওরা আমরা এরকমভাবে আড়াআড়ি বিভাজন রেখা গড়ে দিয়েছিলেন। ইতিহাসের অমোঘ এবং নিষ্ঠুর বিচারে সেই তারই নিথর দেহ যখন রাজ্য বিধানসভায় শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনীত হয়েছিল, তখন সেই সভাতেই সিপিআইএমের আসন সংখ্যা 0। এ নিছক সমাপতন নাকি আরও গভীর অর্থ বহন করে, তারও বিচার করবে সেই ইতিহাস। তা হয়তো ভবিষ্যতের গর্ভে। ততদিন বুদ্ধদেব ভট্টাচার্য শোকগাথার এক পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বর্তমান সংখ্যায় সন্নিবেশিত হলো 6টি প্রচ্ছদ নিবন্ধ। ব্যক্তি পুজোয় তিনি বিশ্বাস করতেন না। তার প্রয়াণের পর তাকে শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রেও তাই রক্ত মাংসের মানুষটিকে নিয়েই আলোচনা থাকছে। ঠিক এবং ভুল উভয়ের নিরিখেই তাকে নিয়ে কলম ধরেছেন 6জন ব্যক্তিত্ব। কেউ তার অগ্রজ সতীর্থ, কেউ শিল্প নির্দেশক, আবার কেউ সাংবাদিক অথবা অধ্যাপক। যখন এই পত্রিকা যন্ত্রস্থ হচ্ছে, তার অব্যবহিত পূর্বেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটে গিয়েছে বহু ঘটনা। এই বিষয়টিকেও কোনোভাবে উপেক্ষা করা আমাদের সমীচীন মনে হয়নি, কারণ প্রতিবেশী এই বঙ্গভাষী রাষ্ট্রের সঙ্গে আজন্ম আমাদের আত্মীয়তা বোধ, সেই বোধের নিরিখেও থেকে গিয়েছে আমাদের গর্ব এবং সব আশা। বাংলা ভাষা সেই দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রদের দ্বারা সূচিত যে আন্দোলন অতি দ্রুত এক সংঘবদ্ধ গণ আন্দোলনের রূপ পরিগ্রহ করে, তাতে সে দেশের অন্তরে এবং বাহিরে আমূল পরিবর্তন লক্ষণীয়। তো এই ছিল সম্পাদকীয়। এরপর মন্তব্যতে আছে প্রকৃতি, আমন্ত্রণ করে আনা বিপর্যয়, বাস্তুতন্ত্রের ভেতর থাকা প্রত্যেকের বাঁচার অধিকার আছে, কিন্তু মানুষের সচেতনতা এ বিষয়ে খুব কম। এরপর মন্তব্যতে আছে অলিম্পিক্স, মানবিক সংগ্রামের প্রতিরূপ, ষড়যন্ত্রের চেনা ছকে বিনেশের ব্যর্থতাকে ব্যাখ্যা করলে অনুজ্জ্বল হয়ে যাবে তার প্রস্তুতি ও প্রাত্যহিকতার লড়াই। প্রচ্ছদ কাহিনী 1-এ আছে বুদ্ধদেব স্মরণে বিমান বসু। দ্বিতীয় প্রচ্ছদ কাহিনী 2, বাংলার আদ্রে মালরো গৌতম ঘোষ। প্রচ্ছদ কাহিনী 3, কর্তৃত্ববাদ বিরোধী সুমিত মিত্র। প্রচ্ছদ কাহিনী 4, তবুও মানব থেকে যায় অঞ্জন বেরা। প্রচ্ছদ কাহিনী 5, আপনাকে বলছি সুপ্রিয় চৌধুরী। আপনার প্রতি দুর্বলতাটা কাটেনি আমার, কারণ আমার প্রিয় কবি মায়াকভস্কির একনিষ্ঠ ভক্ত আপনি। যে কোনো সময় উদাত্ত কণ্ঠে পাঠ করে উঠতে পারেন বিষ্ণুদে, জীবনানন্দ দাশ, সমর সেন থেকে শুরু করে আপনি যার ভ্রাতুষ্পুত্র সেই সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন কোট করতে পারেন যে কোনো মুহূর্তে, বই দেখার দরকার হয় না।
পুনরায় ক্ষমতার দখল নিতে নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়িতে হামলা চালিয়েছে আপনাদের হারমাদ বাহিনী। সে সময় গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে সাতেঙ্গা বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল। পুরো গ্রাম জ্বলে খাক, একটাও বাড়ি আস্ত নেই, জনশূন্য গ্রাম, পালিয়েছে সবাই। প্রচ্ছদ কাহিনী 6, শুভময় মৈত্র, মধ্যবিত্তের মুখ্যমন্ত্রী, স্বপ্নদ্রষ্টার স্বপ্নভঙ্গ। বিশেষ নিবন্ধ 1, গণ অভ্যুত্থান, মোস্তফা কামাল। বিশেষ নিবন্ধ 2, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, গৌতম রায়। বিশেষ নিবন্ধ 3, বাংলাদেশ, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, মোস্তাক আহমেদ। এক লহমায় ঘটে গেল বহু ঘটনা। গণ অভ্যুত্থান প্রশ্নহীন আনুগত্য নয়, মানুষ দেখিয়ে দিল কীভাবে নাড়ানো যায় জগদ্দল পাথরও। এমন সময় হাত গুটিয়ে বসে থাকা যায়? আর যখন সে প্রতিবেশী বাংলাদেশ, তখন তো কথাই নেই। জোর করে বিভাজিত একই হৃৎপিণ্ডের খণ্ড সে অংশ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। বিশেষ নিবন্ধ 4, অশনি সংকেত, সুপ্রতিম দাস। বিশেষ নিবন্ধ 5, নবজাগরণ, মাসুদ আহমেদ। ছোট গল্প, প্রথম ছোট গল্প আছে সুখ পাখির কথা, প্রলয় অধিকারী। এখানে দেখানো হবে যে সুজয় যখন যা কাজ পায় সেটা করে। সুজয় একজন শিক্ষিত যুবক, যে ধরনের কাজ সে করতে ভালোবাসে সেই রকম কাজই সে করে থাকে, করেই তার দিন যাপন করে বা তার অর্থনৈতিক জায়গাকে সে সামাল দেওয়ার চেষ্টা করে। তো সুজয় একটি বাড়িতে পাহারা দেওয়ার কাজ পাবে, এরকম কাজই সে করে থাকে। এবং সেই বাড়িতে পাহারা দিতে গিয়ে তার সেই বাড়ির কিছু মানুষজন কোথাও ঘুরতে যাবে, তো তখন তাকে ডাকা হবে সেই বাড়ি পাহারা দেওয়ার জন্য। তো সেই বাড়িতে পাহারা দিতে গিয়ে সে বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে এবং সেখান থেকে সে কোথাও তার বাবা ছিল, তার বাবার হরিনাম কীর্তনের দল ছিল। তো সেই যে জায়গাগুলো, সেই যে বাবার গান গাওয়া, বাবার যে সেই সময়কার কিছু কিছু কাজ সেও করে মাঝে মধ্যে এই ধরনের। তো সেই যে জায়গাগুলোকে, সেই স্মৃতিচারণগুলোকে হতে হতে সে সেই বাবার সময়টাকে ফিরে পাবে সেই ফাঁকা বড় বাড়িতে। সেই নিয়েই গল্প। এটা একটা অসাধারণ গল্প। ফিনিক্স, সায়ন্তনী ভট্টাচার্য। এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের জীবনের ওঠাপড়া দেখানো হয়েছে। তথাগত একটা পাখি নিয়ে আসবে এবং সেই পাখিটিকে নিয়েই একটা সামাজিক স্যাটায়ারের মধ্যে দিয়ে ফিনিক্স পাখির একটা জায়গা তুলে ধরেছেন লেখক। কিছু কিছু লাইন আছে যেগুলো বেশ ভালো লাগলো, যেমন খুব একা মানুষও কখনো সম্পূর্ণ একা মানুষ হয় না, সবই তো আনন্দের অংশ, এমনকি দুঃখ। সকলেই নিজের নিজের মতো করে পুড়ছে, ছাই হচ্ছে, আবার বেঁচে উঠছে। জীবন মৃত্যুর দিকে একটু ধাক্কা ছাড়া তো আর কিছু নয়। তার মধ্যেই অল্প একটু ফিনিক্স। এই শহরের ফিনিক্সরা মাঝরাতে ডানা ঝাপটাচ্ছে, এই আঁচে তারা বেঁচে উঠবে আবার। তথাগত হাসে, সে ডানা বড় করার চেষ্টা করে, ডানা ঝলমল করার চেষ্টা করে, শহর হাজার হাজার ফিনিক্সে ভরে যায়। এটাই হচ্ছে ব্যাপার যে সেই পাখির মধ্যে দিয়ে জীবনের যে জীবনবোধ তথাগত বুঝতে পারবে, সেটাই এখানে গল্প হিসেবে উঠে এসছে। এবং এই যে প্রত্যেকটা মানুষের ভাঙা গড়া নানান রকম যে ওঠা পড়া, তার মধ্যে দিয়েই যে বেঁচে থাকা, সেইটাও বিভিন্নভাবে এখানে লেখিকা দেখানোর চেষ্টা করেছেন এই গল্পের মধ্যে দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে শিল্প সংস্কৃতি, এক ভবিষ্যচিত্র যা অনাগত ও সম্ভাবিত, সনাতন দিন্ডার একক প্রদর্শনী। সম্প্রতি সনাতন দিন্ডার একটি একক প্রদর্শনী হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্টসে, যার শিরোনাম বোধিবৃক্ষ। এখানে প্রদর্শিত শিল্পবস্তুও একটি। এই কাজটিকে ইনস্টলেশন বলা হবে না। অ্যাসেম্বলেজ সেই তর্ক সরিয়ে রাখলেও এই কথা অনায়াসেই বলা যায় যে শিল্পীর এই ধরনের কাজ আমরা খুব বেশি দেখিনি। কাজটাকে একটা অদৃশ্য বলয় গ্রাসের মতো ঘিরে রেখেছে একটা ভবিষ্যৎ চিত্র, যা অনাগত ও সম্ভাবিত। শিল্পীর সেই দৃশ্যপথটি দৃশ্য হয়ে উঠেছে এখানে। একটা মন্থর অথচ অবধারিত বিলোপের কথা তিনি বলেছেন, কিন্তু সেই উচ্চারণ অনুচ্চকিত বিষাদের যে একটা ভার আছে, তা যেন এখানে শারীরিকভাবেই উপস্থিত। সাম্প্রতিক কয়েকটি দশক যাবৎ আমাদের সভ্যতার পথের দুধারে জড়ো হচ্ছে যে বিচিত্র বৈদ্যুতিন বর্জ্য,
সেসবই এই শিল্পবস্তুটির মূল উপকথা। অথচ এইসব আপ্রাণ জিনিস দিয়ে তৈরি করলেন শিল্পী, অপ্রাণ জিনিস দিয়ে যা তৈরি করলেন শিল্পী তা একটা প্রাণময় গাছের আদল। বলা বাহুল্য এখানে একাধিক ন্যারেটিভের ক্রসওভার চোখে পড়ে, বিশেষত যখন এর শিরোনামটা আলাদা করে খেয়াল করি। আবার বোধিবৃক্ষের সঙ্গে জ্ঞান ও চেতনা মুক্তির একটা সহজ সংযোগ রয়েছে, যেমন রয়েছে অতীতেরও। কাছ থেকে খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যায় গাছের শরীর জুড়ে রয়েছে যেসব বস্তু, সেগুলো সবই একদা প্রয়োজনীয় বৈদ্যুতিন বস্তুর মৃত ও পরিত্যক্ত দেহাংশ। কম্পিউটারের মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, ভাঙা মোবাইলের টুকরো, অর্থাৎ এর মধ্যে একটা পরিত্যাগের কাহিনীও রয়েছে। শেষ কথায় এসছে যে নিরাপত্তা সুবিচারী একমাত্র কাম্য শাশ্বতী ঘোষ। মেয়েরা যদি ফাঁকা করিডোরকে অচেনা মানুষকে ভয় পেতে থাকেন, তারা বেরোবেন কি ভরসায়? আরজিকরের ঘটনা নিয়ে নিরাপত্তা সুবিচারের দাবিতে আন্দোলনে সারা পশ্চিমবঙ্গের চিকিৎসক, অচিকিৎসক বহু মানুষ সামিল হয়েছেন। বদলির ভয় আর সুবিধার আশ্বাস দেখিয়ে চিকিৎসকদের সংহতি, বিশেষ সরকারি চিকিৎসকদের সংহতি অনেকটাই শেষ করে দেওয়া গেছে। সেই সংগতি দেখা গিয়েছিল 2019 সালে এনআরএস মেডিকেল কলেজ কর্তব্যরত জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জির ক্ষেত্রে। এক ধর্মগুরুর সঙ্গে আগতরা চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা চালালে পরিবহ এবং যশ টেকাইনি প্রচণ্ড আহত হন। তারপর নিরাপত্তা সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়ান বহু সাধারণ মানুষ। শেষ পর্যন্ত দুজন আহত বিপদ কাটিয়ে কাজে যোগদান। কিন্তু সেই অনন্য সংহতি এবার কি আসছে? সাধারণ মানুষ পাশে থাকলেও কোন পথে আন্দোলন চলবে সেই প্রশ্নে চিকিৎসকরা নিজেরাই বহুধা বিভক্ত বলে মনে হচ্ছে। নিরাপত্তা সুবিচার ছাড়া আর কি কিছু চাওয়ার আছে? আরও সক্রিয় সিসিটিভি দরকার, কিন্তু তারও দরকার তার পিছনে সংবেদনশীল এবং চোখ কান খোলা রাখা কর্তৃপক্ষ, যারা বুক দিয়ে আগলাবে তার অধীনস্থ সবাইকে। আচ্ছা, এই হচ্ছে 17 ডিসেম্বর 2025 দেশ পত্রিকা, 2.5 দশক বদলে যাওয়া জীবন। সম্পাদকীয়তে আছে একবিংশের প্রথম 25, পঞ্চবিংশতি তার চোখে স্বপ্ন, মনে উদ্দীপনার, বুকে অমিত সাহস। 18 বছর বয়স, জানে না কাঁদা, স্পর্ধা পেরিয়ে তুলনায় পরিণত সে। ফেলে আসা প্রেম, দেশ, শিকড়ের কথা ভেবে নিজের অজান্তেই তার চোখের কোলে জল চিকচিক করে গেছে বই কি কখনো কখনো। আনন্দেও চোখে জল এসেছে, বিচ্ছেদেও। একবিংশ শতকের প্রথম 25-এর যাত্রা এর চেয়ে পৃথক কিছু নয়। বছরগুলোকে যদি আমরা ফিরে দেখি তবে দেখব কি বিচিত্র তার যাত্রাপথ। 2000 সালের গোড়ায় বিশ্বায়নের আভাসে যে মধ্যবিত্ত বাঙালির আর ভাঙছিল একটু আধটু, এই 2025-এর শেষে এসে সে স্বচ্ছন্দ বিশ্ব নাগরিক। প্রযুক্তির ঝাঁকুনিতে শুরুর দিকে জটটা ভেঙে বাঙালি এখন টেক সেভি। ব্যাংকে গিয়ে বা মানিব্যাগ খুলে আর সে টাকা লেনদেন করে না। তাজা শাকসবজি বা মাছ মাংসের জন্য বাজারে গিয়ে সময় ব্যয় করে না। পাড়ায় মুদির দোকান বা বাড়ির রান্নাঘরে তার পদবিক্ষেপ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। অনলাইনেই এখন লাইফলাইন। আর সোনার কৌটোরূপী হাতের মুঠোর ফোনটাতে যা রাখা আছে, নেট নামক প্রাণভোমরাটা, পাহাড় চূড়ায়, সমুদ্রের অতলে বা গহন জঙ্গলে নেট বিনে গতি নেই। এ তো গেল জীবনযাত্রার কথা। বিজ্ঞান কি বলছে? সেখানে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিশ্ব উষ্ণায়নের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। বিগত 20 বছরে সাগরের জলের তাপমাত্রা বৃদ্ধির হার গত শতকের তুলনায় দ্বিগুণ হয়েছে, কিন্তু সমষ্টিগত কোনো পদক্ষেপ নেই তা নিয়ে। অর্থনীতির দিকে তাকালে চোখে পড়বে চাকরির বাজারে মেরুকরণের ছবি। উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকদের কাজের বাজার প্রসারিত, ডিজিটাল দক্ষতা আজ অত্যাবশ্যক চাহিদা। এই 25 বছরের সময়কালেই কোভিড অতিমারি আমাদের বিপর্যস্ত করে দিয়ে গেছে। আবার এটাও দেখিয়ে দিয়েছে যে শক্তিশালী গণপ্রতিষ্ঠান তার জনস্বাস্থ্য কাঠামোকে জোরালো করে রাখতে পারলে এমন ঝড়কে অনেক সময় সামলে দেওয়া যায়। রাজনীতিতে এক ভিন্ন সুর, ধর্মনিরপেক্ষ অবস্থানকে পিছনে রেখে জাতীয়তাবাদী উন্মাদনার জিগির তোলা হচ্ছে সারা দেশ জুড়ে। 26/11 মুম্বাই, উরি এবং সর্বশেষ পহেলগামের ঘটনা আমাদের স্মৃতিতে দগদগে ঘা। অপারেশন সিঁদুর কি তার উপশম হতে পারল? কিন্তু আগুনের ফুল কি ছিটকে পড়ছে ইতিউতি? বাঙালির গায়ে তার আঁচ এসে লাগছে। এই সময় চলচ্চিত্রে তার ছাপ আছে 16 আনা। নির্মমতা, নৃশংসতাই আজ পণ্য। সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাও পিছিয়ে নেই। তার কোমল, কমনীয়, আন্তরিক সত্তাটা বাস্তবের হিংস্রতায় শান দিয়ে রুক্ষ হয়ে উঠছে যেন। অগ্নিশুদ্ধ হওয়ার মতোই আমরা ক্রমশ নির্দয় হতে শিখেছি।
যে প্রতিবেশীর দুঃখে উদ্বিগ্ন নয়, আত্মীয়ের বেদনায় ব্যথিত নয়, পরের উপকার করতে অস্বার্থহীন নয়, বাংলা সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রটি বরং এর চেয়ে কিছু আলাদা। তবে প্রযুক্তি ও সমাজ মাধ্যমের ছায়ায় তাদেরও ঢাকা পড়তে হয়েছে। পড়া বা শোনা এখন ব্যক্তির নিজস্ব পরিসর কেন্দ্রিক, পছন্দ মাফিক। আচ্ছা, মন্তব্যতে আছে পরিবেশ, নদী, রাষ্ট্র এবং আইন। ভারতবর্ষের রাজনীতিতে পরিবেশ সবচেয়ে বেশি ব্রাত্য। রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও পরিবেশের স্থান কম। দূষণের মতো সমস্যার ভুক্তভোগী ভারতের উত্তর প্রান্তের নদীগুলিও। যমুনা ও কাথা নদী যমুনার একটি উপনদী। দূষণের কথা এই প্রসঙ্গে উঠে আসছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি কাথা নদীর দূষণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে। মন্তব্যতে আসছে স্মরণ, টম স্টপার্টকে ধরবে কোথায়? টম স্টপার্ট কোনো আদর্শে প্রজ্বলন্ত ছিলেন না, কোনো সামাজিক লক্ষ্য সাধনে একটা বর্ণও লিখতে চাননি তিনি। জাপান সিঙ্গাপুর আক্রমণ করে নারী ও শিশুদের বাঁচানোর উদ্যোগে টমাসের মাকে দার্জিলিংয়ের বাটার জুতোর দোকানের ম্যানেজারির দায়িত্ব দিয়ে বাটা কোম্পানি ভারতে পাঠিয়ে দেন। আর কয়েকদিন পরেই বড়দিন, সারা বিশ্বের মানুষ মেতে উঠবেন উৎসবের আবহে। তারই প্রস্তুতির ছবি উত্তর লেবাননের বাট্রন শহরের একটি জায়গায়। প্রথম প্রচ্ছদ কাহিনী কিছু ধুলো কিছু মণিমুক্ত, লিখেছেন প্রচেত গুপ্ত। বদলে যাওয়া গোপালের গল্প শুধু গোপালের নয়, গল্প গত 25 বছরের। মুক্ত অর্থনীতির দাপট, দারিদ্র্য, বেকারত্ব, আদর্শহীন ক্ষমতালিপ্সু রাজনীতি, জীবনের নানান স্তরে যারা নিজেদের পথপ্রদর্শক বলে জাহির করে বেরিয়েছেন, তাদের প্রবঞ্চনা সামাজিক কাঠামোকে নড়বড়ে করে দিয়েছে। প্রচ্ছদ কাহিনী 2, সিকি শতকের রাজনৈতিক যাত্রাপথ, অগ্নিরায়। তৃতীয় প্রচ্ছদ কাহিনী 2.5 দশক পেরিয়ে, বিজ্ঞান, বিমান, নাথ। প্রচ্ছদ কাহিনী 4, এই শতকের অর্থনৈতিক পালাবদল, পুনর্জিৎ রায়চৌধুরী। 2020 সালে শুরু হওয়া কোভিড অতিমারি ছিল অর্থনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বাঁক। এই সময় পৃথিবীর বহু দেশ লকডাউন জারি করতে বাধ্য হয়। এর ফলে স্বাভাবিকভাবেই স্থবির হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। প্রচ্ছদ কাহিনী 5, ক্রীড়া সংস্কৃতির 25 বছর, সৌভিক নাহা। প্রচ্ছদ কাহিনী 6, সুরের আকাশে পরিবর্তনই ধ্রুবতারা, পায়েল সেনগুপ্ত। তরুণ দলই যে কোনো পরিবর্তনের কাণ্ডারি। তাহলে ক্যাসেট থেকে সিডি বা MP3-তে ভূমিকা পরিবর্তন এবং টিভিতে অসংখ্য প্রাচ্য পাশ্চাত্য সঙ্গীত চ্যানেলই ছিল যুব সমাজের নিত্য সঙ্গী। গান মানে তখনও ছিল হাতে ধরে রাখা এক বস্তু, ক্যাসেট, সিডি বা অন্য কোনো অ্যালবামের কভার। প্রচ্ছদ কাহিনী 7, জায়মান 25-এর বহমান সাহিত্য, হিন্দোল ভট্টাচার্য। প্রচ্ছদ কাহিনী 8, 2.5 দশকের নাটক ও চলচ্চিত্র, সৌভিক গুহ সরকার। ছোট গল্প মাকড়সা, সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন। এখানে দেখানো হয়েছে একটি ছেলে গগন, যে একটু শান্ত প্রকৃতির, এবং তাকে সজল তারই অফিসে কাজ করে এবং সে সেলস টিমের হেড। তো বিভিন্নভাবে তাকে বিপর্যস্ত করার চেষ্টা করে, তাকে বোকা ভাবানোর চেষ্টা করা হয়, কিন্তু সে তেমন কিছু বলে না এবং তাকে বিভিন্নভাবে এমনভাবে দেখা হয় যেটা সে নয় আদৌ। নিজেদের মানসিকতা জোর করে চাপিয়ে দেওয়া তার উপরে খুব সহজ। এবার তাদের জীবনে একটা পরিবর্তন আসবে এবং সেই অফিসেই কাজ করে সারিকা, যার প্রতি সজল এবং গগন দুজনেরই আগ্রহ আছে। পরবর্তীকালে একটা পরিবর্তন আসবে এই দুজনের, এবং সজল নিজেকে খুব চালাক বলে মনে করে, খুব বুদ্ধিমান বলে মনে করে। তো এই দুজনের জীবনের যে পরিবর্তন তাই নিয়েই গল্প মাকড়সা, সরঞ্জিৎ চক্রবর্তী। এটা আমার বেশ ভালো লেগেছে। পরের গল্প ত্বকের নিচে ঘর, অন্বেষা রায়ের লেখা। এখানে দেখানো হবে একটি মুক বধির জন্মান্ধ গোলক, যাকে জঙ্গল থেকে অমল ও ঝুমা নিয়ে আসবে। ঝুমা হচ্ছে অদ্রির দিদি এবং অদ্রির জীবনেও কিছু ঘটনা ঘটে যাবে যার জন্য অদ্রি একটু নিঃসঙ্গ বোধ করবে এবং তার জন্যে তার জীবনে যখন পায়েল আসবে, পায়েলের উপর একটু নির্ভরশীল হয়ে উঠবে এবং সেখানে পায়েল যখন তাকে ছেড়ে দিয়ে অন্য একজনের কাছে চলে যাবে, তখন তার জীবনে যে পরিবর্তন আসছে, সেখানে গোলকের যে ভূমিকা, সেই জায়গাগুলো নিয়েই এই গল্প ত্বকের নিচে ঘর, অন্বেষা রায়।
শেষ কথা বন্ধু ব্রাদার বঙ্কিমদা উল্লাস মল্লিক লিখেছেন, লোকসভার অধিবেশন চলাকালীন কেউ যদি প্রধানমন্ত্রীকে নরেন্দা বলে সম্বোধন করেন, কেউ আবার বলতেই পারেন প্রধানমন্ত্রী সারা দেশের মন্ত্রী, তার অধীনে কতগুলো প্রদেশ, কত দায়িত্ব তার কাঁধে, সব প্রদেশের সাহিত্য সংস্কৃতি অনুপঙ্ক মস্তিষ্ক বন্দি করা সম্ভব নয় তার পক্ষে। বেশ ভালো কথা, কিন্তু এখানে প্রেক্ষিতটা একটু ভিন্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক স্মরণীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন নন। স্বাধীনতা সংগ্রামের প্রতি, জাতীয় ঐক্যের প্রতি তার আবেদন নিত্য স্মরণীয়। তার লেখা গান জাতীয় সঙ্গীতের মর্যাদায় প্রতিষ্ঠিত। সেই গান নিশ্চয়ই একাধিকবার গাইতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গীতের স্রষ্টাকে দাদা সম্বোধন একেবারেই অভিপ্রেত নয়। এই হলো সম্বোধন আমাদের কানে যেন হাতুড়ির ঘা দেয়। তো এই ছিল 17ই ডিসেম্বর 2025-এর দেশ পত্রিকা। তো আজ এই অবধি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।